হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদুজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের। তোমাদের কিন্তু পরীক্ষা 22শে সেপ্টেম্বর, ঠিক আছে? তার জন্য সবেমাত্র কয়েকদিন আছে। তার জন্য সম্পূর্ণ বই থেকে আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু যেগুলি পারবে না সেগুলি কিন্তু তোমরা খাতায় তুলে রাখবে। তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে প্রথম কোশ্চেনটা দেখো। যে প্রথম প্রশ্ন দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? তাহলে উত্তর হচ্ছে 1939 সাল। আর কবে শেষ হয়? 1945 সালে। নেক্সট প্রশ্ন দেখো যে ঠান্ডা যুদ্ধকে কে গরম শান্তি বলেছেন? তাহলে উত্তর হচ্ছে বার্নেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিগত বছরে কিন্তু এসেছিল। নেক্সট প্রশ্ন দেখো যে ঠান্ডা যুদ্ধকে কে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন? উত্তর হচ্ছে ফ্রিডম্যান। এটাও কিন্তু বিগত বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। নেক্সট প্রশ্ন দেখো যে প্রক্সি যুদ্ধ বা কলমের যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন সময়? তাহলে উত্তর হচ্ছে ঠান্ডা যুদ্ধের সময়। আর এই প্রক্সি যুদ্ধ বা কলমের যুদ্ধ, এই কথার অর্থ কি? যে দুটি দেশ সরাসরি যুদ্ধ না করে তারা কিন্তু দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, এটাই হচ্ছে প্রক্সি ওয়ার বা কলমের যুদ্ধ। মনে রাখবে। তাহলে এটা ঠান্ডা যুদ্ধের সময় কিন্তু দেখা দিয়েছিল, ঠিক আছে? যে ঠান্ডা যুদ্ধের সময় যে দ্বিমেরুতার উদ্ভব হয়, একটা হচ্ছে পুঁজিবাদী জোট যার নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা ছিল সমাজতান্ত্রিক জোট যার নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন। তাহলে এই দুটি রাষ্ট্রের কিন্তু জোট কিন্তু আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন সরাসরি যুদ্ধ না করে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। তাহলে সেটাই হচ্ছে প্রক্সি যুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো যে ঠান্ডা যুদ্ধের কারণ কি ছিল? তাহলে উত্তর হচ্ছে মতাদর্শগত বিরোধ। তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষার মধ্যে শুধুমাত্র এমসিকিউ আকারে তো আসবেই, সত্য মিথ্যাও কিন্তু আসবে। তাহলে সত্য মিথ্যা যদি আসে তাহলে তোমাদের কিন্তু সম্পূর্ণ কনসেপ্ট জানতে হবে যে ঠান্ডা যুদ্ধটা কি, ঠান্ডা যুদ্ধের সময় কি হয়েছিল। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ধর্মের ওপর ভিত্তি করে বা ধর্মগত দ্বন্দ্বের জন্য, তা কিন্তু নয়। এটা মতাদর্শগত বিরোধের জন্য কিন্তু হয়েছিল। আর কি কি মতাদর্শ? সোভিয়েত ইউনিয়ন একটি ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাহলে সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী, আর আমেরিকা ছিল পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী। তাহলে এই যে পুঁজিবাদী মতাদর্শ আর সমাজতান্ত্রিক মতাদর্শ, এই দুটি মতাদর্শগত বিরোধের কারণেই কিন্তু ঠান্ডা যুদ্ধ হয়েছিল। এটি একটা কারণ, মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। কনসেপ্টটা তোমাদের জানা উচিত। নেক্সট দেখো যে ফাল্টন বক্তৃতা কে কবে দেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইনস্টন চার্চিল দেন 1946 সালে, ঠিক আছে? ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, তিনি 1946 সালে কিন্তু ফাল্টন বক্তৃতা দেন। নেক্সট প্রশ্ন যে লৌহ যবনিকা ধারণা কে প্রচার করেন? তাহলে এটাও কিন্তু উত্তর হবে উইনস্টন চার্চিল। নেক্সট দেখো যে ঠান্ডা যুদ্ধে কোন দুটি শক্তি জোটের উদ্ভব হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে ঠান্ডা যুদ্ধে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোট কিন্তু তার উদ্ভব হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো যে ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? তাহলে উত্তর হচ্ছে বার্নার্ড বারুচ। আর যদি তোমরা পরীক্ষায় দেখো যে অপশনে বার্নার্ড বারুচ নেই, তাহলে কিন্তু ওয়াল্টার লিপম্যান কিন্তু দেবে, ঠিক আছে? কিন্তু প্রথমে তোমাদের যদি বার্নার্ড বারুচ থাকে তাহলে এটাই কিন্তু উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো যে ট্রুম্যান নীতি কে কবে দেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রুম্যান নীতি কে দেন? হ্যারি ট্রুম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান কত সালে দেন? 1947 সাল, ঠিক আছে? তাহলে এইভাবে ক স্তম্ভ খ স্তম্ভ করে দিতে পারে যে ট্রুম্যান নীতি কত সালে দেয়, তারপরে ফাল্টন বক্তৃতা কত সালে দেয়। ডেটগুলি কিন্তু ইম্পর্টেন্ট। ফুলটন বক্তৃতা বা ফাল্টন বক্তৃতা 1946, আর হ্যারি ট্রুম্যান যে ট্রুম্যান নীতি প্রবর্তন করেন সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য, সেটা দেন 1947 সালে। নেক্সট প্রশ্ন দেখো যে কোন সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের সূচনা রূপে ধরা হয়? তাহলে উত্তর হচ্ছে পটসডাম সম্মেলন, যেটা হয় 1945 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন যে ন্যাটো কার উদ্যোগে কবে গঠিত হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাটো আমেরিকার উদ্যোগে 4 এপ্রিল 1949 সালে কিন্তু গঠিত হয়। নেক্সট প্রশ্ন যে ওয়ার্স চুক্তি কার উদ্যোগে কবে গঠিত হয়? উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে 14 মে 1955 সালে কিন্তু গঠিত হয়। তাহলে ওয়ার্স চুক্তি এটা কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। ন্যাটো কার উদ্যোগে? আমেরিকা। ন্যাটো 1949 আর ওয়ার্স চুক্তি 1955। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন যে সুয়েজ সংকট কবে দেখা দিয়েছিল? তাহলে উত্তর হচ্ছে 1956 সালে। নেক্সট যে কঙ্গো সমস্যা কবে দেখা দিয়েছিল? উত্তর হচ্ছে 1960 সালে। তারপরে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কবে দেখা দিয়েছিল? উত্তর হচ্ছে 1962 সালে।
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কবে দেখা যায়? 1962 সালে। নেক্সট দেখো যে মার্শাল পরিকল্পনা কবে কার্যকর হয়? উত্তর হবে 1948 সাল। আর যদি তোমরা যদি পরীক্ষার মধ্যে অপশনে দেখো যে 1948 সাল লেখা নেই, যদি 1947 সাল লেখা থাকে তাহলে কিন্তু সেটাই অপশন টিক করে আসবে, ঠিক আছে। কিন্তু মোস্ট তোমরা প্রথমে দেখবে যে 1948 আছে কিনা অপশনে, তাহলে কিন্তু 1948ই দেবে। নেক্সট প্রশ্ন দেখো যে সল্ট 1 কবে স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1972 সালে, ঠিক আছে। আর সল্টের পুরো নাম কি, ফুল ফর্মটা মনে রাখবে যে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক 1। তারপরে দেখো যে সল্ট 2 কবে স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1979। সল্ট 1 1972 আর সল্ট 2 1979। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো যে স্টার্ট 1 কবে স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1991 সাল। নেক্সট দেখো যে গ্লাসনস্ট ও পেরেস্ত্রোইকা নীতি দুটির প্রবক্তা কে? তার উত্তর হচ্ছে গর্বাচেভ, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়নের লিডার গর্বাচেভ। নেক্সট দেখো যে গ্লাসনস্ট ও পেরেস্ত্রোইকা কথার অর্থ কী? তাহলে উত্তর হচ্ছে গ্লাসনস্ট কথার অর্থ হচ্ছে খোলা হাওয়া, আর পেরেস্ত্রোইকা কথার অর্থ হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখো যে দ্বিমেরুতার উদ্ভব কখন হয়? তাহলে দ্বিমেরুতার উদ্ভব কিন্তু ঠান্ডা যুদ্ধের সময় হয়। দ্বিমেরুতা কি? যখন বিশ্বের মধ্যে দুটি শক্তি জোটের কেন্দ্রের সৃষ্টি হয়। একটা শক্তি জোট হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে আর কি সমাজতান্ত্রিক দেশ, এবং আমেরিকার নেতৃত্বে যে পুঁজিবাদী দেশগুলি আছিল, তাহলে এই যে দুটি শক্তি জোটের সৃষ্টি হয় এটাই হচ্ছে দ্বিমেরুতা। তাহলে এটা ঠান্ডা যুদ্ধের সময় কিন্তু আর কি উদ্ভব হয়। নেক্সট দেখো যে এক মেরু বিশ্বের প্রধান দেশ কোনটি? তাহলে উত্তর হচ্ছে আমেরিকা। দেখো দ্বিমেরুতা দেখা যায় ঠান্ডা যুদ্ধের সময়, আর ঠান্ডা যুদ্ধ কবে থেকে শুরু হয়? 1945 সালের পর থেকে 1991 সাল পর্যন্ত, তাই তো। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে যায়। তাহলে তারপরেই কিন্তু সোভিয়েত ইউনিয়ন তো আর তার কাছে আর শক্তি থাকে না, 15টি দেশে টুকরো টুকরো হয়ে যায়। তখন পৃথিবীতে শুধুমাত্র একটি শক্তিশালী দেশ ছিল, সেটা হচ্ছে আমেরিকা। তাহলে তখন কিন্তু 1991 সালের পরে এক মেরুতা দেখা যায় বিশ্বের মধ্যে। তাহলে এক মেরু বিশ্বের প্রধান দেশ ছিল তখন আমেরিকা। আর বর্তমান বিশ্বে কিন্তু আর কি, আর যদি প্রশ্ন আসে যে বর্তমান বিশ্বে কি মেরুতা দেখা যায়, তাহলে উত্তর হচ্ছে এখন কিন্তু বহু মেরুতা দেখা যায়। এখন কিন্তু দ্বিমেরুতাও দেখা যায় না, এক মেরুতাও দেখা যায় না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো যে দ্বিমেরুতার অবসান ঘটে কোন সময়? তাহলে উত্তর হচ্ছে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময়, তাই না। দ্বিমেরুতার অবসান হয়, আগে দুটি জোট ছিল মানে দ্বিমেরুতা ছিল, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে আর কি দ্বিমেরুতারও অবসান ঘটে যায়। নেক্সট প্রশ্ন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? তার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। এই জোট নিরপেক্ষ আন্দোলনকে কিন্তু নেম বলা হয় NAM, ঠিক আছে, নন অ্যালাইন্ড মুভমেন্ট। এই ফুল ফর্মটাও কিন্তু আছে, ঠিক আছে, NAM। নেক্সট প্রশ্ন দেখো যে বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? মনে রাখবে 1955 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? তার উত্তর হচ্ছে 1961 সালে বেলগ্রেড, ঠিক আছে। বেলগ্রেডে 1961 সালে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। নেক্সট দেখো যে দাদা দিকটি কী শব্দ আর এর অর্থ কী? তাহলে দাদা দিকটি কিন্তু ফরাসি শব্দ। তাহলে এটাও কিন্তু আসে পরীক্ষায়, আর আগেও মনে হয় এসেছিল, আমি দেখেছিলাম যে দাদা দিকটি কী শব্দ, ল্যাটিন শব্দ, ফরাসি শব্দ, গ্রিক শব্দ, এইভাবে অপশনে থাকবে। তাহলে দাদাত একটি ফরাসি শব্দ, মনে রাখবে। আর এই দাদাত কথার অর্থ কি? যে বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। নেক্সট প্রশ্ন দেখো যে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1920 10ই জানুয়ারি। 1920 সালে 10ই জানুয়ারি কিন্তু জাতিসংঘ অর্থাৎ লিগ অফ নেশন, প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই জাতিসংঘ অর্থাৎ লিগ অফ নেশন গঠিত হয়েছিল, ঠিক আছে। কিসের জন্য? যে পৃথিবীর মধ্যে যাতে শান্তি বজায় থাকে, তাই না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু এই জাতিসংঘের বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জ আছে। নেক্সট প্রশ্ন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? তার উত্তর হচ্ছে 1945 সালের 24শে অক্টোবর। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জ এই আর কি বিশ্বের মধ্যে যে সংস্থাটি, এই যে সংগঠনটি কেন গঠিত হয়? বিশ্বের মধ্যে নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই 1945 সালের 24শে অক্টোবর কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় এর জন্যই, যাতে পৃথিবীর মধ্যে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, ঠিক আছে। তাহলে এটা কারণটা মনে রাখবে যে কিসের জন্য এই সংগঠনটি গঠন করা হয়েছিল।
আর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালন করি আমরা? 24শে অক্টোবর, মনে রাখবে। যেদিন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় সেই দিনকেই আমরা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করি, 24শে অক্টোবর। নেক্সট প্রশ্ন দেখো যে ব্রিটেন উডস সম্মেলন কোন সালে হয়? তাহলে উত্তর হচ্ছে 1944 সালে। নেক্সট, যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রদান করা হয় কোন সম্মেলনে? তাহলে উত্তর হচ্ছে ইয়াল্টা সম্মেলনে। নেক্সট, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় কোন সম্মেলনে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলনে। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ, আর সেটা গৃহীত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে। নেক্সট দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা রয়েছে? তার উত্তর হচ্ছে 111টি। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা? 111টি। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নং ধারায় কতগুলি নীতি রয়েছে? উত্তর হচ্ছে 60টি নীতি রয়েছে। নেক্সট, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 1 নং ধারায় কতগুলি উদ্দেশ্য রয়েছে? উত্তর হচ্ছে 4টি। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় রয়েছে? উত্তর হচ্ছে 19টি। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি বিভাগ রয়েছে? তাহলে উত্তর হচ্ছে 6টি। সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 6টি প্রিন্সিপালস অর্গান আছে। ঠিক আছে, 6টি বিভাগ আছে। কি কি? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে সচিবালয়, আর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, আর ওচি পরিষদ। তাহলে এই যে 6টি বিভাগ, এটা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের 6টি বিভাগ। মনে রাখবে কয়টি বিভাগ? 6টি। নেক্সট, যে সম্মিলিত জাতিপুঞ্জের 193তম রাষ্ট্র কোনটি? তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ সুদান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো যে সাধারণ সভার সদস্য সংখ্যা কত? তাহলে উত্তর হচ্ছে 193। মনে রাখবে 193টি সদস্য সম্মিলিত জাতিপুঞ্জেরও, আবার সাধারণ সভারও। নেক্সট, যে সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কোন মাসে হয়? তাহলে উত্তর হচ্ছে সেপ্টেম্বর মাসে। নেক্সট, তাহলে তোমাদের পরীক্ষা চলছে সেপ্টেম্বর মাসে, তাহলে এই মাসেই কিন্তু সাধারণ সভার অধিবেশন বসবে। ঠিক আছে। নেক্সট দেখো যে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে? তাহলে উত্তর হচ্ছে 5 জন প্রতিনিধি কিন্তু অনধিক পাঠাতে পারে। ঠিক আছে, কিন্তু তাদের ভোট কিন্তু একটিই ধরা হবে। নেক্সট দেখো যে সাধারণ সভাকে কে বিশ্বের নগর সভা বলেছেন? তাহলে উত্তর হচ্ছে গ্যাটেল। নেক্সট, যে সাধারণ সভার অধিবেশনে সভাপতি ও সহসভাপতির মোট সংখ্যা কত? তাহলে উত্তর হচ্ছে 22 জন। ঠিক আছে, একজন হচ্ছে সভাপতি আর 21 জন সহসভাপতি, তাহলে সর্বমোট 22 জন। এটা কিন্তু টেস্ট পেপারেও তোমরা করেছো। নেক্সট দেখো যে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1950 সালে। নেক্সট, যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? তাহলে উত্তর হচ্ছে 15টি সদস্য রাষ্ট্র কিন্তু নিরাপত্তা পরিষদের মধ্যে রয়েছে। 10টি হচ্ছে অস্থায়ী সদস্য আর 5টি হচ্ছে স্থায়ী সদস্য। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো যে জাতিপুঞ্জের কোন বিভাগকে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছে? তাহলে উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদ। নেক্সট, যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর হচ্ছে 2 বছরের জন্য। ঠিক আছে, এটা কিন্তু আসতেই পারে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে নিরাপত্তা পরিষদের মধ্যে যে 15টি সদস্য দেশ আছে তার মধ্যে তো 5টি স্থায়ী, আর যে বাকি 10টি অস্থায়ী সদস্য আছে তারা কিন্তু 2 বছরের জন্য নির্বাচিত হয়ে আসেন। নেক্সট প্রশ্ন দেখো যে নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ কত? তাহলে উত্তর হচ্ছে 1 মাস। নেক্সট, যে জাতিপুঞ্জে ভেটো ক্ষমতা কাদের রয়েছে? তাহলে জাতিপুঞ্জে ভেটো ক্ষমতা রয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। নিরাপত্তা পরিষদে 5টি যে স্থায়ী সদস্য দেশ আছে, নাম কি কি? আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন আর ফ্রান্স। 5টি দেশের নাম কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতেই পারে। নেক্সট প্রশ্ন দেখো যে ভেটো ক্ষমতার অর্থ কি? তাহলে ভেটো ক্ষমতার অর্থ হচ্ছে অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতা। তাহলে ভেটো ক্ষমতার অর্থ মনে রাখবে যে অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়। নেক্সট, যে জাতিপুঞ্জের সনদ সংশোধনের কাজ কোন 2টি বিভাগ করে থাকে? তাহলে মনে রাখবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। শূন্যস্থান হিসেবে আসতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে কোন 2টি সংস্থা, ড্যাশ দিয়ে দিবে। তাহলে উত্তরে কিন্তু হবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। ঠিক আছে, এই 2টি বিভাগ কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ আছে
সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ, তাহলে তাকে সংশোধন করে কিন্তু এই দুটি বিভাগ, 6টি বিভাগ টোটাল। তাহলে 6টি বিভাগের মধ্যে কিন্তু এই দুটি বিভাগের কাছেই কিন্তু আর কি ক্ষমতা রয়েছে সংশোধন করার। নেক্সট দেখো যে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা কি, উত্তর হচ্ছে স্থায়ী সৈন্যবাহিনী নেই। ঠিক আছে, নিরাপত্তা পরিষদের এটা হচ্ছে একটা দুর্বলতা বা সম্মিলিত জাতিপুঞ্জের একটা দুর্বলতা বলতে পারো, যে স্থায়ী সৈন্যবাহিনী নেই। ঠিক আছে, সদস্য রাষ্ট্রটা যদি চায় পাঠায় তখনই হবে, না হলে নেই স্থায়ী। নেক্সট দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত, উত্তর হচ্ছে 54। ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল যাকে বলা হয় ইংরেজিতে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যেটা একটা সম্মিলিত জাতিপুঞ্জেরই একটা বিভাগ। ঠিক আছে, 6টি বিভাগের মধ্যে একটি বিভাগ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তাহলে এর সদস্য সংখ্যা কত, 54। নেক্সট দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর গ্রহণ করে, তার উত্তর হচ্ছে 1/3। তাহলে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদে 54টি সদস্য রাষ্ট্র থাকে, তার 1/3, ঠিক আছে, অর্থাৎ 18টি সদস্য রাষ্ট্র প্রতি বছর অন্তর অন্তর কি হয় যে অবসর গ্রহণ করে, আর তার জায়গায় আরও 18 জন সদস্য আসে। নেক্সট দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্ব ব্যাংক, এগুলি কোন বিভাগের সাথে সম্পর্কিত, তার উত্তর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যে আন্তর্জাতিক বিচারালয়ে মোট কতজন বিচারপতি থাকে এবং তাদের কার্যকাল কত বছর। তাহলে মনে রাখবে যে আন্তর্জাতিক বিচারালয়ে মোট 15 জন বিচারপতি থাকে এবং তাদের কার্যকাল এখানে লেখা নেই, মনে রাখবে যে 9 বছর। ঠিক আছে, আন্তর্জাতিক বিচারালয়ের যে 15 জন বিচারপতি থাকে তাদের কার্যকাল হচ্ছে 9 বছর করে। নেক্সট প্রশ্ন দেখো যে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন যে আন্তর্জাতিক বিচারালয়ের এলাকা বা এখতিয়ার কয়টি ভাগে বিভক্ত, উত্তর হচ্ছে 3টি ভাগে। ঠিক আছে, টেস্ট পেপারে ছিল। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু 3টি বিভাগ, মনে রাখবে। নেক্সট জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি, অ্যান্তোনিও গুতেরেস। তাহলে তিনি কিভাবে নির্বাচিত হন, মনে রাখবে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা কর্তৃক। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান আছে যার নাম সনদ, তাকে সংশোধন করতে পারে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা, এই দুটি বিভাগ। আবার সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব আছে তাকে নির্বাচনও করতে পারে এই নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা। ঠিক আছে, নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা কর্তৃক। নেক্সট প্রশ্ন দেখো যে ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এর উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। আর এই ইউনিসেফের ফুল ফর্ম কি, যে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। নেক্সট দেখো যে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত, তার উত্তর হচ্ছে প্যারিস। ঠিক আছে, আর এই ইউনেস্কোর ফুল ফর্মটা কি, মনে রাখবে যে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, নেক্সট যে WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত, তার উত্তর হচ্ছে জেনেভাতে। ঠিক আছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। নেক্সট দেখো যে আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কোন দিন পালিত হয়, তার উত্তর হচ্ছে 7ই এপ্রিল। নেক্সট যে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত, তার উত্তর হচ্ছে ওয়াশিংটন। তারপরে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটাও হচ্ছে ওয়াশিংটন। তাহলে বিশ্ব ব্যাংক আর হচ্ছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, এই দুইয়েরই কিন্তু সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যে নিরাপত্তা ধারণার কয়টি দিক, তাহলে উত্তর হচ্ছে 2টি। ঠিক আছে, একটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা, একটা অপ্রথাগত নিরাপত্তা। নেক্সট যে নিরাপত্তার সামরিক ও রাষ্ট্রকেন্দ্রিক ধারণাকে কি বলে, তাহলে উত্তর হচ্ছে প্রথাগত নিরাপত্তা, তাই তো। নিরাপত্তার সামরিক এবং রাষ্ট্রকেন্দ্রিক ধারণাকে প্রথাগত নিরাপত্তা বলা হয়। নেক্সট যে প্রথাগত নিরাপত্তার কয়টি দিক রয়েছে, তাহলে উত্তর হচ্ছে 2টি দিক। ঠিক আছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। নেক্সট যে প্রথাগত নিরাপত্তার উদাহরণ কি, উত্তর হচ্ছে 2টি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ। 2টি রাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ হয় তখন এইটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তার উদাহরণ। নেক্সট যে অপ্রথাগত নিরাপত্তার উদাহরণ কি, এটা হচ্ছে কোভিড-19 মহামারী। বুঝা গেল। নেক্সট যে স্টকহোম সম্মেলন কত সালে হয়, তার উত্তর হচ্ছে 1972 সালে। পরের প্রশ্ন যে বসুন্ধরা সম্মেলন কত সালে কোথায় হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
বসুন্ধরা সম্মেলন 1992 সালে হয়। আর কোথায় হয়? ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে, মনে রাখবে। নেক্সট, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তার উত্তর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। তারপরে, যে দ্বিজাতি তত্ত্বের জনক কে? তার উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। অনেকেই বলো যে জিন্না উত্তর হবে, জিন্না কিন্তু হবে না। অপশনে যদি স্যার সৈয়দ আহমেদ খান থাকে তাহলে কিন্তু এটা প্রথমে তোমরা রাইট করে আসবে। আর যদি অপশনের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান না থাকে, তাহলে যদি জিন্না থাকে তাহলে সেটা ঠিক হবে, ঠিক আছে। কিন্তু প্রথমে তোমাদের প্রায়োরিটি হবে যে অপশনের মধ্যে যদি স্যার সৈয়দ আহমেদ খান থাকে তাহলে কিন্তু সেটাই তোমরা টিক করে আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? তার উত্তর হচ্ছে খান আব্দুল গফ্ফর খান। নেক্সট, যে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1950 সালে 8ই এপ্রিল। কিসের জন্য স্বাক্ষরিত হয়? উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য, ঠিক আছে। যখন ভারত ভাগ হয় তারপরে ভারত থেকে পাকিস্তানে, পাকিস্তান থেকে ভারতে অনেক কিন্তু মানুষজন আর কি অভিবাসন করে, ঠিক আছে। বিশেষ করে যে পাঞ্জাব প্রভিন্স ছিল এবং যে বাংলা প্রভিন্স ছিল, সেই পাঞ্জাব এবং বাংলার যে বিভাগ হয় তখন কিন্তু সেই পাঞ্জাব এবং বাংলার মধ্যে মানুষেরা কিন্তু এক দেশ থেকে অন্য দেশে যেতে থাকে। তাহলে সেই সময় কিন্তু দুই দেশের মধ্যে যে সংখ্যালঘুরা ছিল, যেমন ভারতের সংখ্যালঘু ছিল মুসলিমরা আর পাকিস্তানের মধ্যে সংখ্যালঘু ছিল হিন্দুরা বা অন্যান্য ধর্মের মানুষেরা। তাহলে সেই ধর্মের মানুষদের উপর যাতে অত্যাচার চলছিল তখন, তাহলে সেই অত্যাচার যাতে না হয় তার জন্য কিন্তু আর কি দুই দেশের মধ্যে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য কিন্তু এই নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালের 8ই এপ্রিল, ঠিক আছে। নেক্সট, যে দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল কোন দুটি রাজ্য? উত্তর হচ্ছে পাঞ্জাব ও বাংলা, তাই না। পাঞ্জাবকেও দুটি ভাগ করে দেওয়া হয়, কিছুটা অংশ পাঞ্জাবের চলে যায় পাকিস্তানে আর কিছুটা বর্তমানে ভারতে আছে। আর বাংলাকেও কিন্তু দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়, একটা ভাগ চলে যায় পাকিস্তানে আর কিছুটা চলে যায় ভারতে। নেক্সট, যে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? তার উত্তর হচ্ছে 1906 সালে, ঠিক আছে। নেক্সট, যে ক্যাবিনেট মিশন ভারতে কত সালে আসে? উত্তর হচ্ছে 1946 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, যে 1947 সালে জম্মু ও কাশ্মীরের রাজা কে ছিল? তার উত্তর হচ্ছে হরি সিং। তারপরে, যে জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং কবে ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করে? তার উত্তর হচ্ছে 1947 সালের 26শে অক্টোবর, ঠিক আছে। 1947 সালের 26শে অক্টোবর কিন্তু জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং কিন্তু ভারত ভক্তির দলিলে অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সাইন করে। যখন জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি হানাদার বাহিনীরা আক্রমণ চালায় তখন হরি সিং সাহায্যের জন্য ভারতের কাছে আসে। তারপরে ভারত আর কি সামরিক সাহায্য করে এবং তার দ্বারা আর কি তখন হরি সিং ভারতের অন্তর্ভুক্তি দলিলে কিন্তু সাইন করে আর তার দ্বারা জম্মু কাশ্মীর ভারতের একটি অংশ হয়ে যায়। নেক্সট, যে জম্মু ও কাশ্মীর রাজ্যের 370 নং ধারা অনুযায়ী বিশেষ মর্যাদা কোন সালে বাতিল করা হয়? উত্তর হচ্ছে 2019 সালে। 2019 সালের আগে কিন্তু আর কি জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল, ঠিক আছে, ভারতের একটি রাজ্য ছিল। বর্তমানে এখন 28টি রাজ্য আছে, তার আগে কিন্তু জম্মু কাশ্মীর একটা রাজ্য নিয়ে 29টি রাজ্য ছিল। তাহলে এখন কিন্তু 28টি রাজ্য হয়ে গেছে, কারণ জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়ে গেছে, ঠিক আছে। একটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ। তাহলে এটা করা হয় 2019 সালেই। আর 370 নং ধারাও বাতিল করা হয়, আর যার দ্বারা জম্মু কাশ্মীরের বিশেষ যে মর্যাদা ছিল সেটাও বাতিল করা হয়। নেক্সট, যে মণিপুরের কোন রাজা 1949 সালে ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করে? তাহলে উত্তর হচ্ছে বোধ চন্দ্র সিং। নেক্সট, যে ভারতের দেশীয় রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ছিল? তার উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কিন্তু আগে একটা দেশীয় রাজ্য ছিল। আর দেশীয় রাজ্য হচ্ছে, তোমরা জানো দেশীয় রাজ্য কি, যে ভারত যখন ভাগ হয় 1947 সালের 15ই আগস্ট, তখন কিন্তু একটা ছিল ব্রিটিশ ভারত, একটা ছিল দেশীয় রাজ্য। দেশীয় রাজ্য অর্থাৎ যেখানে রাজারা শাসন করত। তাহলে তখন মণিপুর, জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় এমন অনেক দেশীয় রাজ্য ছিল যেখানে রাজারা শাসন করত। তখন ভারত ভাগের পর সেই দেশীয় রাজ্যগুলিকে বলা হয় যে তারা যদি পৃথক হিসেবে একটা রাজ্য থাকতে চায়, সেখানে যদি রাজারা নিজেরা শাসন করতে চায় তাহলে তারা করতে পারে, অথবা তারা পাকিস্তান বা ভারতের সঙ্গে যোগদান দিতে পারে, ঠিক আছে। কিন্তু তাহলে এই যে ভারতের মধ্যে সব থেকে যে বড় একটা দেশীয় রাজ্য ছিল তার নাম ছিল হায়দ্রাবাদ, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, যে হায়দ্রাবাদের শাসক কি উপাধি ধারণ করতেন? তার উত্তর হচ্ছে নিজাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, যে ভারতে
হায়দ্রাবাদের অন্তর্ভুক্তির জন্য কোন অপারেশন চালানো হয়? তাহলে উত্তর হচ্ছে অপারেশন পোলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসতেই পারে যে হায়দ্রাবাদ যে একটা দেশীয় রাজ্য ছিল, সেই হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়। কোন অপারেশন চালায় ভারত? অপারেশন পোলো। নেক্সট, যে ধর কমিশনের সভাপতি কে ছিলেন? ধর কমিশন 1948 সালে কিন্তু গঠন করা হয়, এর সভাপতি ছিলেন এস.কে. ধর। নেক্সট, যে জেভিপি কমিটিতে কোন কোন সদস্য ছিলেন? মনে রাখবে জেভিপি 3টি বর্ণ দিয়ে 3জন ব্যক্তির নাম, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল আর পট্টবি সীতারামাইয়া। নেক্সট, যে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম কি? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, যে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? তাহলে উত্তর হচ্ছে ফজল আলী। আর এই যে আগের প্রশ্নটা যে বললাম যে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কবে গঠিত হয়, এটা ইম্পর্টেন্ট, 1953 সালের 1 অক্টোবর। ঠিক আছে, এটা মনে রাখবে। আর রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, এটা 1953 সালে কিন্তু গঠন করা হয়। নেক্সট, যে রাজ্য পুনর্গঠন আইন কবে ভারতীয় পার্লামেন্টে পাশ হয়? উত্তর হচ্ছে 1956 সাল 31 আগস্ট। নেক্সট, যে 1975 সালে কততম সংবিধান সংশোধনী দ্বারা সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? উত্তর হচ্ছে 36তম। ঠিক আছে, আগে 35তম সংবিধান সংশোধনীর দ্বারা 1974 সালে সিকিমকে একটা সহযোগী রাজ্য হিসেবে রাখা হয়। তারপরে 1975 সালে 36তম সংবিধান সংশোধনী হয়, আর তার দ্বারা সিকিমকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে মর্যাদা দেওয়া হয়। নেক্সট, যে 2014 সালে তেলেঙ্গানা কোন রাজ্য থেকে পৃথক হয়ে গঠিত হয়? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ, যেটা 1953 সালের 1 অক্টোবর গঠিত হয়। তার থেকেই কিন্তু আলাদা হয়ে 2014 সালে তেলেঙ্গানা নামে রাজ্যটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন, যে সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোন দেশে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে কিন্তু অনেকবার প্রশ্নটি ছিল। উত্তর হচ্ছে ইংল্যান্ড। তারপরে, যে একদলীয় ব্যবস্থা কোন দেশে দেখা যায়? তাহলে উত্তর হচ্ছে চীন, উত্তর কোরিয়া, কিউবা। মনে রাখবে নামগুলি, চীন, উত্তর কোরিয়া আর কিউবা, এই 3টি দেশেই কিন্তু একদলীয় ব্যবস্থা দেখা যায়, অর্থাৎ একটি মাত্র রাজনৈতিক দল এই দেশে রয়েছে। নেক্সট, যে দ্বিদলীয় ব্যবস্থা কোন দেশে দেখা যায়? তাহলে উত্তর হচ্ছে আমেরিকা, ব্রিটেন। ঠিক আছে, এই দুটি দেশে কিন্তু প্রধানত দুটি রাজনৈতিক দলের প্রাধান্য দেখা যায়। নেক্সট, যে বহুদলীয় ব্যবস্থা কোন দেশে দেখা যায়? তার উত্তর হচ্ছে ভারত, জার্মানি, ফ্রান্স, এইসব দেশে কিন্তু বহুদলীয় ব্যবস্থা দেখা যায়। তারপরে প্রশ্ন দেখো, যে ভারতে বর্তমানে কতগুলি জাতীয় দল রয়েছে? উত্তর হচ্ছে 6টি। নেক্সট, যে বহুজন সমাজ পার্টির নির্বাচনী প্রতীক কি? উত্তর হচ্ছে হাতি। তাহলে ভারতের মধ্যে যে 6টি জাতীয় দল আছে, ন্যাশনাল পার্টি আছে, তাদের কি কি সিম্বল কিন্তু তা কিন্তু মুখস্থ করে রাখবে। ঠিক আছে, আমি কিন্তু ক্লাসে করিয়েছি, তোমরা কিন্তু মুখস্থ করবে। নেক্সট দেখো, যে রাজনৈতিক দলের মূল লক্ষ্য কি? রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখল। ঠিক আছে, রাজনৈতিক ক্ষমতা দখল অর্থাৎ সরকার গঠন করা, নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে জয়ী হয়ে সেই দলটি সরকার যাতে গঠন করতে পারে, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা যাতে দখল করতে পারে, সেটাই তো তাদের প্রধান লক্ষ্য, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, যে ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1885 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে, যে ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় কত সালে? তাহলে উত্তর হচ্ছে 1985 সালে। নেক্সট প্রশ্ন দেখো, যে রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করে কে? উত্তর হচ্ছে নির্বাচন কমিশন। ঠিক আছে, ভারতের যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনই কিন্তু রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করে থাকে। নেক্সট, যে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় কবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1985 সালে 52তম সংবিধান সংশোধনী দ্বারা। ঠিক আছে, তাহলে 1985 সালের 52তম সংবিধান সংশোধনী দ্বারাই কিন্তু দলত্যাগ বিরোধী আইন পাশ হয়, আর তার দ্বারাই কিন্তু রাজনৈতিক দল ব্যবস্থা ভারতের সংবিধানে স্বীকৃতি লাভ করে। নেক্সট প্রশ্ন দেখো, যে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর হচ্ছে জোট নিরপেক্ষতা। তারপরে, যে পঞ্চশীল চুক্তি কবে কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? মনে রাখবে 1954 সালে ভারত চীনের মধ্যে কিন্তু এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, যে ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে 1991 সালে বাজার অর্থনীতির উদারীকরণ ঘটে? উত্তর হচ্ছে নরসিম্হা রাও। ভারতের প্রধানমন্ত্রী যখন নরসিম্হা রাও ছিল, তখন কিন্তু 1991 সালে ভারতে বাজার অর্থনীতির উদারীকরণ ঘটে। নেক্সট,
যে LTTE এর পুরো নাম কি? তার উত্তর হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। আর এই LTTE কোন দেশে দেখা দিয়েছিল? শ্রীলঙ্কায় মনে রাখবে, ঠিক আছে। শ্রীলঙ্কার মধ্যে তামিল ভাষাভাষী, ঠিক আছে, তামিল সম্প্রদায়ের লোকদের নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে চেয়েছিল এই LTTE, যার নাম হবে তামিল এলাম, তাই না। নেক্সট প্রশ্ন দেখো, যে ভারত শ্রীলঙ্কা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1987 সালে। 1987 সালে ভারত শ্রীলঙ্কার মধ্যে চুক্তি হয়, আর তার দ্বারাই কিন্তু ভারত পরে শ্রীলঙ্কায় কি পাঠায়? যে শান্তি রক্ষা বাহিনী পাঠায়, তাই না। যখন এই LTTE আর কি শ্রীলঙ্কার সরকারের মধ্যে প্রবল যুদ্ধ চলছিল, গৃহযুদ্ধ চলছিল, তখন কিন্তু ভারত এই চুক্তি করে শ্রীলঙ্কার সঙ্গে, আর তারপরে শান্তি রক্ষা বাহিনী পাঠায়। তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, তাই না। নেক্সট, যে ভারতের সঙ্গে কোন দেশের মৎস্যজীবীদের নিয়ে সমস্যা দেখা যায়? তাহলে উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। দেখো, ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে একটি প্রণালী আছে যার নাম হচ্ছে পক প্রণালী, মনে রাখবে। তাহলে সেই পক প্রণালী তো শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে আছে, এটা মনে রাখবেই। আর তাছাড়া ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু মৎস্যজীবীদের নিয়ে সমস্যা দেখা যায়। ভারতের মৎস্যজীবীরা অর্থাৎ ভারতের জেলেরা এবং শ্রীলঙ্কার জেলেরা মাছ ধরতে ধরতে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, ঠিক আছে, অন্য দেশের আর কি এলাকায় চলে যায়, তখন কিন্তু সেই দেশের এলাকায় চলে গেলে ধরে নেয়, ঠিক আছে, মৎস্যজীবীদের জেলে পড়ে দেয়, এটাই হচ্ছে সমস্যা। নেক্সট প্রশ্ন দেখো, যে সিমলা চুক্তি কত সালে ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1972 সালে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, যে সিন্ধু জল চুক্তি কত সালে ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1960 সালে। তাহলে সবগুলি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলি তোমরা পারছো না তোমরা কিন্তু খাতায় লিখে নাও এখনই। তারপরে প্রশ্ন দেখো, যে তাসখন্দ ঘোষণা কত সালে ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1966 সালে। দেখো, 1965 সালে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। তাহলে সেই যে 1965 সালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তারপরে 1966 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে আর কি শান্তির জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা হচ্ছে তাসখন্দ ঘোষণা 1966 সালে। আর তখন কিন্তু এই যে ঘোষণা হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে, এর মধ্যস্থতা কে করে? সোভিয়েত ইউনিয়ন করে। আর এই যে ঘোষণা করতে গিয়েই কিন্তু ভারতের যে প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী, তিনি কিন্তু মারা যান এখানে, ঠিক আছে। নেক্সট দেখো, যে লাহোর ঘোষণা কত সালে ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1999 সালে, ঠিক আছে। বিগত বছরে কিন্তু পরীক্ষা এসেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, মনে রাখবে। লাহোর ঘোষণা ভারত পাকিস্তানের মধ্যে হয় 1999 সালে। আর তারপরেই কিন্তু 1999 সালেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়। নেক্সট, যে ভারত বাংলাদেশের মধ্যে কবে গঙ্গা জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1996 সালে। নেক্সট, যে মহাকালী নদী চুক্তি ভারত কোন দেশের সঙ্গে বা কোন দেশের সাথে স্বাক্ষর করে? তার উত্তর হচ্ছে নেপাল। নেক্সট, যে ভারত মালদ্বীপের মধ্যে সামুদ্রিক সীমানা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1976 সালে। তারপরে প্রশ্ন দেখো, যে 1-2-3 চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তার উত্তর হচ্ছে 2007 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1-2-3 চুক্তি। আর তার দ্বারা ভারতকে পারমাণবিক যে ফিউল আছে, নিউক্লিয়ার ফিউল, নিউক্লিয়ার রিয়েক্টর, তা কিন্তু দেওয়া হবে। নেক্সট প্রশ্ন দেখো, যে কোয়াড জোটভুক্ত দেশগুলির নাম কি? তাহলে উত্তর হচ্ছে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া। তাহলে কোয়াডে কিন্তু 4টি দেশ আছে, মনে রাখবে নাম কি কি? ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া। তাহলে এই 4টি দেশ মিলে ইন্দো প্যাসিফিক, ঠিক আছে, ইন্দো প্যাসিফিক রিজিয়নে সেখানে কিন্তু চীনের প্রভাবকে প্রতিহত করার জন্য এই জোটটি গঠন করে, মনে রাখবে। নেক্সট, যে ব্রিক্সের পুরো নাম কি? তাহলে ব্রিক্সের পুরো নামটা মনে রাখবে, যে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা, ঠিক আছে। নেক্সট দেখো, যে SCO এর পুরো নাম কি? তাহলে উত্তর হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তাহলে যে এই SCO এরই কিন্তু কিছুদিন আগে সামিট হয়েছে, কোথায়? চীনে হয়েছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু গিয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, যে ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় গঠিত হয়? মনে রাখবে, যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, তামিলনাড়ুতে এটা অবস্থিত। এটা কিন্তু টেস্ট পেপারে ছিল, ঠিক আছে, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা ভারত আর রাশিয়ার সহযোগিতায় আর কি গঠন করা হয়। নেক্সট দেখো, যে ভারত চীন সীমান্ত যুদ্ধ কত সালে হয়? উত্তর হচ্ছে 1962 সালে। নেক্সট, স্ট্রিং অফ পালস কি? তার উত্তর হচ্ছে চীনের ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রভাব বিস্তারের কৌশল। চীন
ভারত মহাসাগরের মধ্যে, ঠিক আছে, ভারতের নিচে যে সাগরটি আছে, মহাসাগরটি আছে, ভারত মহাসাগর, সেখানে তার প্রভাব বিস্তার করার জন্য কিন্তু এই স্ট্রিং অফ পালস এই কৌশলটি ব্যবহার করে। আর ভারত এই স্ট্রিং অফ পালসকে কাউন্টার করার জন্য, প্রতিরোধ করার জন্য ভারত কিন্তু নেকলেস অফ ডায়মন্ড, ঠিক আছে, নেকলেস অফ ডায়মন্ড, বাংলায় বললে হীরার মালার নীতি কৌশলটি কিন্তু ব্যবহার করে থাকে ভারত। নেক্সট, যে ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? তার উত্তর হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট, যে এনপিটি কবে স্বাক্ষরিত হয়? তার উত্তর হচ্ছে 1968 সালে। আর এনপিটি এর ফুল ফর্ম কি? যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। নেক্সট, যে সিটিবিটি কবে স্বাক্ষরিত হয়? তার উত্তর হচ্ছে 1996 সালে। আর এই সিটিবিটির পুরো নাম কি? যে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। নেক্সট, যে ভারত কোন সালে প্রথম পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? তার উত্তর হচ্ছে 1974 সালে। নেক্সট, যে ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি ছিল? তার উত্তর হচ্ছে অপারেশন শক্তি। তাহলে ভারত প্রথমবার পরীক্ষামূলকভাবে যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে সেটা হচ্ছে 1974 সালে। তার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধা। তখন প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। আর দ্বিতীয়বার 1998 সালে পরীক্ষাটা করা হয়, তার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন শক্তি। আর তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, যে এনএফইউ এর অর্থ কী? তার উত্তর হচ্ছে ভারত প্রথমেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। এনএফইউ অর্থাৎ নো ফার্স্ট ইউজ। নেক্সট দেখো, যে এনএসজি এর পুরো নাম কি? তার উত্তর হচ্ছে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ, ঠিক আছে। এই নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের কিন্তু ভারত এখনো সদস্য নয়, ঠিক আছে। এই গ্রুপের সদস্য যারা থাকবে তাদেরকে কিন্তু কি দেওয়া হবে? যে নিউক্লিয়ার রিয়েক্টর, নিউক্লিয়ার ফিউল সাপ্লাই করা হবে। কিন্তু ভারত এর সদস্য নয়, তার জন্য কিন্তু ভারতকে সাপ্লাই করা হয় না পারমাণবিক ফিউল, এটা তেমনটা কিন্তু নয়। কারণ ভারতের সঙ্গে আমেরিকার 1, 2, 3 চুক্তি কিন্তু স্বাক্ষর করা হয়ে গেছে। তার দ্বারা কিন্তু ভারত অন্যান্য দেশ থেকে নিউক্লিয়ার ফিউল সাপ্লাই করতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, যে ভারত এনপিটি ও সিটিবিটি এর মধ্যে কোনটিতে স্বাক্ষর করেছে? উত্তর হচ্ছে কোনোটিতেই স্বাক্ষর করেনি, মনে রাখবে। নেক্সট লাস্ট প্রশ্ন, যে পোখরান 1 পরীক্ষার সাংকেতিক নাম কি ছিল? তাহলে উত্তর হচ্ছে স্মাইলিং বুদ্ধ, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের 135টি কোশ্চেন, যেটা তোমাদের স্ক্রিনে দেখতে পারলে। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলি বারবার দেখো, আর যেগুলি তোমরা করতে পারলে না, ঠিক আছে, উত্তর করতে পারলে না, সেগুলি লিখে নাও, ঠিক আছে। তাহলে সামনে তোমাদের যে পরীক্ষাগুলি আছে সেগুলি ভালো করে দাও। আর 22 তারিখে তোমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা, সেটি তোমরা অবশ্যই 40-40 অ্যান্সার করতে পারবো আশা করি, ঠিক আছে। তাহলে পরবর্তী পরীক্ষাগুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। তাহলে আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ করছি, ঠিক আছে, বাই।